হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের লাইটের সেকেন্ড ক্লাস দেওয়া হচ্ছে এবং ক্লাস কন্টিনিউ থাকবে। রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি, ডাব্লিউবিসিএস এবং সিজিএল এর সমস্ত কোর্সকে কম্বাইন করেই এই ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো এবং পিডিএফও সরবরাহ করা হবে। দেখো, আমরা আজকে পড়ছি লাইট, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনে কি হচ্ছে দেখো, একটি মাধ্যম থেকে আলো এসে একটা সমতল বা বক্রতল যাই হোক না কেন আপাতিত হয়ে আবার প্রতিফলিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই প্রতিফলনের একটা নিয়ম আছে। দেখো, আলোকরশ্মি যদি কোনো কাঁচ বা অস্বচ্ছ বা স্বচ্ছ দুটোতেই পড়তে পারে, স্বচ্ছ মাধ্যম বা কাঁচের উপরে যদি পড়ে, লম্বভাবে পড়ে, তাহলে তার 4.5% মতো রিফ্লেকশন হয়। বাকিটা কি হচ্ছে, রিফ্র্যাকশন হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। এবার যদি কোনো দর্পণের উপর আপাতিত হয়, তাহলে তার থেকে 80% আলো রিফ্লেকশন হয়। যদি কোনো বস্তুর উপর আলো পড়ে সেটা পুরোটাই শোষিত হয় বা অ্যাবজর্পশন হয়, তাহলে সেটি অন্ধকার বা কালো দেখায়। কারণ কোনো বস্তু আমরা দেখতে পাই যদি তার রিফ্লেকশন হয়, সেই বস্তুতে আপাতিত আলোক রশ্মির রিফ্লেকশন হলেই আমরা কোনো বস্তুকে দেখতে পাই। যদি রিফ্লেকশন না হয়, সম্পূর্ণ শোষণ করে নেয়, তাহলে সেটি কালো দেখায়। তাহলে দেখো, রিফ্লেকশনের সূত্র কি বলছে। আপাতিত রশ্মি, দেখো একটা রশ্মি আসলো, একটা তলে পড়লো, একটি দর্পণ, এবং প্রতিফলিত হলো। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ যেটা হচ্ছে কি, এটাকে বলা হয় অভিলম্ব, ON, এটাকে বলা হয় অভিলম্ব বা নর্মাল। এটা হচ্ছে প্রতিফলক তল, এটা আপতত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি বা রে অফ ইনসিডেন্স, রে অফ রিফ্লেকশন। এখানে আমাদের সূত্রগুলো হচ্ছে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এবং আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একটি তলেই বিন্দুতে, আপতন বিন্দুতে সবাই মিলিত থাকবে। এটাই হচ্ছে সূত্র, প্রতিফলনের সূত্র। এবার আমরা দেখব প্রতিফলন দুই প্রকার। একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত বা ইরেগুলার। নিয়মিত প্রতিফলন কি, আলোক রশ্মি দেখো, এক প্যারালাল আলোক রশ্মি এসে আবার ঠিক একইভাবে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, এগুলোকে বলছি আমরা নিয়মিত প্রতিফলন, একটা নিয়ম মেনে চলছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে সেই নিয়মটা মেনে চলছে না। আলোক রশ্মি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, দেখো এ বি সি তিনটি আলোক রশ্মি সমান্তরালভাবে এসছে, কিন্তু প্রতিফলিত হওয়ার সময় বিভিন্ন দিকে গেছে, কারণ তলটি অসমতল, তাই বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়েছে। এটাকে বলছি আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এর উদাহরণ, দুই একটা উদাহরণ দেখে নিই। নিয়মিত প্রতিফলন কি, আমরা যে বাড়িতে যে দর্পণে আমাদের প্রতিবিম্ব দেখি, আমাদের মুখ দেখি, সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এবং বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে সিনেমা হলে যে পর্দার উপরে যে সিনেমা ছবি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এবার দেখো, আলোক রশ্মি যদি এলো, এখান থেকে কিছু কোশ্চেন পয়েন্ট করেছে। একটি আলোক রশ্মি যদি বলা হয় অভিলম্বের সঙ্গে অভিলম্ব বরাবর যদি আপতিত হয়, তাহলে কি হবে, আবার লম্বভাবে যদি আপতিত হয়, লম্বভাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো, এটা তো অভিলম্ব, অভিলম্বের সঙ্গে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় অভিলম্বের সাপেক্ষেই হয়। তাহলে অভিলম্বের যদি বরাবর পড়ে, তাহলে এখানে আপতন কোণ কি হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। তাহলে একটু আগে আমরা দেখেছি আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, কিন্তু এখানে যেহেতু আপতন কোণ 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি। তারা স্ট্রেট
যেভাবে এসছে সেভাবেই ফিরে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে, এবং রশ্মিটি কি হবে, দর্পণের সঙ্গে অবিলম্বভাবে পড়বে বা অবিলম্ব বরাবর পড়বে। এখানে যদি কোশ্চেন দেয় আপাতিত রশ্মি ত্রিশ ডিগ্রি হলে প্রতিফলিত রশ্মি দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, আমাদের টোটালটা তো 90 ডিগ্রি, এখান থেকে এম দর্পণ, এন ও এম, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দেই, 60 ডিগ্রি, তাহলে প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে বা দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে। আমাদের সবসময় ভাবতে হবে আপতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ, এটা সবসময় অবিলম্বের সাপেক্ষেই ধরা হয়। এখান থেকে হয় আপতন কোণ দিয়ে দিল, এখানে দর্পণের সঙ্গে বের করতে পারে, যে কোনো ভাবে পরিবর্তন করতে পারে, বা সরাসরি আসলে যদি লম্বভাবে দর্পণের সঙ্গে লম্বভাবেই যদি পড়ে তাহলে কত হবে, প্রতিফলন কোণ কত হবে, দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বিভিন্ন ভাবে কোশ্চেন থ্রো করতে পারে। চ্যুতি, ডেভিয়েশন। চ্যুতি কি হচ্ছে, দেখো একটি আলোক রশ্মি যখন এলো, আলোক রশ্মি তো একটা নির্দিষ্ট দিকে যদি সেই অভিমুখেই যেত, কিন্তু দর্পণ থাকার জন্য প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে গেছে, এখানে আপাতন কোণ প্রতিফলন সমান, কিন্তু এই রশ্মিটাকে যদি আমি টেনে দেই যে সোজা পথে, তাহলে দেখা যাচ্ছে যে এদিকে আসতো রশ্মি, কিন্তু বাধা পেয়ে সে এই পথে চলে গেছে। তাহলে আমার কি হবে, যে পথে গেছে এবং যে পথে যাওয়ার কথা ছিল বাধা না থাকলে, এর যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা, এটাকে আমরা বলছি চ্যুতি কোণ, মানে রশ্মিটির চ্যুতি হয়েছে। ঠিক আছে, ডেভিয়েশন হয়েছে এইটা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে ম্যাথামেটিক্যালি আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু ইকুয়েশন করে আমরা পরীক্ষা হলে কি করব, যে মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে কি হচ্ছে, দেখো এখানে আই আর এই দুটোই কিন্তু সমান, আপতন কোণ ও প্রতিফলন কোণ দুটোই সমান। তাহলে এইটা হচ্ছে একটা সরল রেখা হচ্ছে, এখান থেকে যদি সরাসরি রেখাটা টেনে দিই, এটা একটি সরল রেখা হচ্ছে, একটা সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলতে পারি আই প্লাস আর প্লাস ডেল্টা 180 ডিগ্রি, বা এখান থেকে আমি ডেল্টার মান বের করতে পারি 80 ডিগ্রি আই প্লাস আর, বা 180 ডিগ্রি 2i, কারণ হচ্ছে আই আর আর তো সমান, সেখানে আমি 2i দিতে পারি, বা এটা হতে পারে 180 ডিগ্রি মাইনাস 2r, কেন আই আর আর এর মান সমান, তাহলে 2i ব্যবহার করতে পারি, 2rও ব্যবহার করতে পারি। তাহলে চ্যুতির মান কিন্তু এইভাবে আমরা বের করতে পারি। এবার বলেছে একটি রশ্মি সর্বাধিক চ্যুতি কত হতে পারে। সর্বাধিক চ্যুতি কি, যে রাস্তায় আলো এসছে সে রাস্তায় যদি চলে যায়, আলোটা যে রাস্তায় এসছে যদি চলে যায়, তাহলে কি হচ্ছে, এদিকে আসতো আলোটা, টেনে দিলাম এদিকে আসতো আলোটা, কিন্তু আলোটা চলে গেছে, এখানে কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি। তাহলে যদি আলোক রশ্মি দর্পণের সঙ্গে অবিলম্বভাবে পড়ে বা অবিলম্ব বরাবর পড়ে, তাহলে চ্যুতি সর্বাধিক হয় এবং এটির মান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা চ্যুতি সংক্রান্ত দুটি সমীকরণ আমরা জেনে রাখবো,
কারণ এখানে আমার ডিটেলসে এখানে 12 ক্লাস লেভেল বা 11 ক্লাস লেভেলে যে ফিজিক্সে রয়েছে সেখানে ডিটেলসটা আসবে, কিন্তু আমাদের তো শুধু মানটা দরকার, অপশন ডিটেকশন করা দরকার। এই জন্য আমরা শুধু সমীকরণটা আমরা জেনে রাখবো যে যদি আলোক রশ্মি যে কোনো কোণে আলফা কোণে রয়েছে, দুটি দর্পণ আলফা কোণে রয়েছে, তো আলোক রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে এদিক থেকে আসলো, প্রতিফলিত হলো, আবার এদিক চলে, দেখো ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, একটা দিক মেনটেন করছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি হবে 360 মাইনাস 2 আলফা, 360 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে আলফা। এবার যদি এখানে দুটো দর্পণ দুটি 90 ডিগ্রি 80 ডিগ্রি 70 ডিগ্রি যে কোনো কোণে হয়, তাহলে এখানে বসিয়ে দিতে হবে তার মান। ধরে নিই যদি দর্পণ দুটি 90 ডিগ্রি কোণে রয়েছে, 360, তাহলে 2 ইন্টু 90, 360 180, তাহলে চ্যুতি হলো 90 ডিগ্রি কোণে যদি দুটি দর্পণ থাকে তাহলে চ্যুতি হচ্ছে রশ্মিটির 180 ডিগ্রি। যদি এইটা না হয়, এই ধরনের হয়, দেখো রশ্মিটি কিন্তু ঘড়ির কাঁটা মেনটেন করছে না, এইভাবে আসলো, এখানে প্রতিফলিত হলো, এদিকে চলে গেল, আবার ব্যাক করলো এদিকে, দেখো এদিক থেকে আসছে আবার ব্যাক এদিক করছে, এই ক্ষেত্রে তাহলে এখানে দুটো ক্ষেত্র খেয়াল করবে। যদি ঘড়ির কাঁটার দিক মেনটেন করে তাহলে 360 মাইনাস 2 আলফা, আলফা হচ্ছে দুটি দর্পণের মধ্যস্থ কোণ, আর এখানে ঘড়ির কাঁটার দিকে দেখ মেনটেন করছে না, দিকটি মেনটেন হচ্ছে না, তাহলে কি হবে শুধু 2 আলফা। যদি এখানে 70 ডিগ্রি কোণে ধরি আলফা এখানে 70 ডিগ্রি, তাহলে কি হবে চ্যুতি হচ্ছে 2 আলফা মানে 140। তো একটু আগে আমরা বলেছিলাম যে চ্যুতি 180 ডিগ্রি, এটা হচ্ছে দেখো সমতলের ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে কি হলো তাহলে এইভাবে ঘড়ির কাঁটার মেনটেন না হলে 140 ডিগ্রি, এখানে হলো 180 ডিগ্রি, তাহলে তিনটে দিকে কিন্তু তিন রকম হয়ে গেল। এই ক্ষেত্রটা দুটো ক্ষেত্র দুটো দর্পণে প্রতিফলিত হচ্ছে, সেইভাবে ক্ষেত্র দুটোকে শুধু সমীকরণ দুটো জেনে রাখতে হবে আমাদের। এরপরে দেখো সমতল দর্পণ প্রতিবিম্ব কি করে তৈরি করছে। সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, এখান থেকে বেশি কোশ্চেন ফলো করেছে বা বেশি কোশ্চেন পরীক্ষায় এসছে, সেটা আমরা দেখবো যে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, কি কি প্রতিবিম্ব। দেখো সমতল দর্পণে সাধারণত অসৎ বিম্বই গঠিত হয়। কেন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, তাহলে সেক্ষেত্রে কি হয়, পর্দায় যদি না ফেলা যায় বা নির্দিষ্ট বিন্দু যে মিলিত হচ্ছে কোথাও সেটা আমরা অনুভব করছি, কিন্তু মিলিত হচ্ছে না, তাহলে আমরা প্রতিবিম্বের মানে হচ্ছে আলোক রশ্মি কোনো থেকে আসছে প্রতিফলিত হয়ে কোনো বিন্দু থেকে মিলিত হবে, বা কোথাও থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, বা মিলিত মানে কোথাও হয়েছে পেছন দিকে টানলে কোথাও মিলিত হচ্ছে। তাহলে সৎ হচ্ছে কি কোথাও গিয়ে মিলিত হবে, আর অসৎ কোথাও থেকে মানে প্রতিষ্ঠিত হচ্ছে এটাই মনে হবে, তাহলে অসৎ হবে। তাহলে সমতল দর্পণ সাধারণত অসৎ বিম্বই গঠিত করে। দেখো এটা একটা সৎ বস্তু, সৎ বস্তু, তাহলে এখান থেকে একটা রে এসছে, দর্পণ তো ভেদ করে এখানে যদি আসতো, দর্পণ না থাকলে এখানে আসতো বিন্দুটা, কিন্তু এখান থেকে এদিক থেকে একটা রে এখানে রিফ্লেকশন হলো, তাহলে এই যে রিফ্লেকশন হয়ে গেল আর এদিকে একটা দুটোকে যদি টেনে দেই আমরা, তাহলে এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে পি তো সৎ বস্তু, আমরা যদি দাঁড়িয়ে থাকি আয়নার ভিতরে আমাদের ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু ওখান থেকে কিন্তু অরিজিনালি গিয়ে মিলিত হয়নি, পেছনের দিকে যদি আমি টেনে দেই তাহলে মনে হচ্ছে ওখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, মানে আমার ছবিটা ওখানে আছে, মানে ওখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, তাই এটা অসৎ বিম্ব। সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব। তবে একটি ক্ষেত্রে সমতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, কোথায় সেটা, যদি মানে অভিসারী রশ্মি কনভার্জেন্ট যারা আস্তে আস্তে গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে, এরকম অসমান্তরাল রশ্মিগুচ্ছ যদি দর্পণের উপরে আপতিত হয়, তাহলে দেখো সেই রশ্মিগুলি আসলো প্রতিফলিত হয়ে গেল, এদিক থেকে আসলো প্রতিফলিত হলো, এখানে গিয়ে একটা মিলিত হলো, কিন্তু এই রশ্মিগুলি টেনে দিই
তাহলে এখানে কিন্তু বস্তুটা এখানে মনে হচ্ছে অসৎ বস্তু, বস্তুটা এখানে কিন্তু প্রতিবিম্বটা গঠন হয়েছে এখানে। তাহলে অসমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী, হ্যাঁ, কনভার্জেন্ট রশ্মি যেগুলো এসে দর্পণ উপর আপতিত হলে তারা প্রতিফলিত যেখানে গিয়ে মিলিত হচ্ছে, দেখো এই যে এই রশ্মিটা কিন্তু প্রকৃত মিলিত হলো এখানে, তাই এটা সৎ প্রতিবিম্ব। আর এখানে মনে হচ্ছিল ওখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, তাই অসৎ বিম্ব। এবার আমরা সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব, যেখান থেকে কোশ্চেন ফলো করছে। দেখো সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার কিছু ক্যারেক্টার, তার এটা আমাদের জানতে হবে। সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দর্পণ থেকে বস্তু যতটা দূরে থাকবে প্রতিবিম্ব দর্পণ থেকে ততটাই দূরত্ব থাকবে, মানে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে সমান হবে, এবং প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজ সমান হবে। প্রতিবিম্ব ইরেক্ট বা সোজা হবে। তাহলে প্রতিবিম্ব কি হলো? অসৎ হলো। প্রতিবিম্ব সোজা মানে মাথা উপরে থাকলে এদিকেও মাথা উপরে থাকবে, তাহলে সোজা হচ্ছে, উল্টানো হচ্ছে না। এবং পার্শ্বীয় পরিবর্তন হবে, প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে। তাহলে সামগ্রিকভাবে বলা যায় যে প্রতিবিম্ব যে গঠন হবে সেটি ইরেক্ট বা সোজা হবে, অসৎ হবে এবং পার্শ্বীয় পরিবর্তন হবে, মানে ল্যাটারালি ইনভার্সন হবে। এবং আরো যে বৈশিষ্ট্যগুলো দেখো এখান থেকে দর্পণ থেকে আসে, যে এর ফোকাস দৈর্ঘ্য কত? অসীম, ইনফিনিটিভ ফোকাস দৈর্ঘ্য। কারণ হচ্ছে আমরা যে গোলীয় দর্পণ আমরা পড়বো সেখানে আমরা একটা বৃত্ত থেকে কেটে নিলে যে অংশটা কেটে নেব সেই বৃত্তের কেন্দ্র বা রেডিয়াস, সেই হিসাবে আমরা ফোকাস দূরত্ব বা কেন্দ্র নির্ণয় করতে পারি। কিন্তু এটা যেহেতু সমতল দর্পণ, এর ফোকাস কিন্তু অসীমে রয়েছে। এবং প্রতিবিম্বের সংখ্যা যদি আমরা সমান্তরাল করি, সমান্তরাল দর্পণের মধ্যে কোনো বস্তু রাখি, তাহলেও কিন্তু প্রতিবিম্বের সংখ্যাও অসীম হবে। এখান থেকে আমরা দেখছি, দেখো তাহলে ম্যাগনিফিকেশন কি? ম্যাগনিফিকেশন বিবর্ধন। সমতল দর্পণের বিবর্ধন ক্ষমতা কি আছে? বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব বাই বস্তু, দৈর্ঘ্য হতে পারে বা সাইজ হতে পারে আকারে। তো সেইভাবে যদি আমি প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ, সেক্ষেত্রে দেখো যেহেতু সমান সাইজ রয়েছে, প্রতিবিম্বের সাইজ বস্তুর সাইজ সমান এবং দূরত্ব সমান, অতএব এদের বিবর্ধন হচ্ছে 1 সমতল দর্পণের ক্ষেত্রে। এবার হচ্ছে যদি এখানে আমাদের কিছু কোশ্চেন দেখতে হবে। কয়েকটা কোশ্চেন এখান থেকে আসে যে যদি কোনো আমরা একটি রুমে আছি, তাহলে রুমের মাঝখানে দাঁড়িয়ে আছি, যদি একটি দেওয়ালে একটি দর্পণ টাঙানো থাকে, তাহলে পেছনের দেওয়ালের পুরো ছবিটা যদি দেখতে হয় তাহলে সেই দর্পণের সাইজটা কত হবে? ধরো মিডলে আমি দাঁড়িয়ে আছি, আমার সম্মুখের দেওয়াল পেছনের দেওয়াল তো সমান, সম্মুখে আমার রয়েছে দর্পণ, পেছনের দেওয়ালের যে সাইজ হবে ধরো 9 ফুট, তাহলে 1/3 দর্পণের দৈর্ঘ্য হবে 3 ফুট। তাহলে কি হচ্ছে, ঘরের মাঝে দাঁড়িয়ে আছি, দর্পণ সামনে আছে, পেছনের দেওয়ালের পুরো ছবিটা যদি দর্পণে দেখতে হয় তাহলে 1/3 হবে, দেওয়ালের যা দৈর্ঘ্য তার 1/3 হবে দর্পণের দৈর্ঘ্য। এবং দর্পণ আমাদের সম্মুখে আছে, আমাদের দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য হবে দেহের দৈর্ঘ্যের অর্ধেক। যদি মানুষের দৈর্ঘ্য যদি 6 ফিট হয়, তাহলে দর্পণের দৈর্ঘ্য হতে হবে 3 ফিট। এটা হচ্ছে দর্পণ নিয়ে কিছু কোশ্চেন আমরা করলাম। এবার দেখো এখান থেকে আসবে যে পার্শ্বীয় পরিবর্তন। আমরা বললাম যে পার্শ্বীয় পরিবর্তন কি, যে দর্পণ প্রথম বিন্দু কি, এই বিন্দুকেই আগে তৈরি হবে। তাহলে যাদের প্রতিসম বস্তু, প্রতিসম মানে কি উভয় দিক সমান, তাদের কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয় না। যেমন ও পার্শ্বীয় পরিবর্তন হয় না, এইচ পার্শ্বীয় পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এদের আমরা কি করব, ইউ পার্শ্বীয় পরিবর্তন হয় না। এদের পাশে এরকম আছে 10টি লেটার আছে যাদের
পার্শ্বীয় পরিবর্তন হয় না, এবং 16টি লেটার আছে যাদের পার্শ্বীয় পরিবর্তন হয়, সেটা আমাদের দেখে রাখতে হবে। এবার আমরা দেখছি দর্পণের দিকে বস্তু যদি সরে যায়, তাহলে প্রতিবিম্ব কিন্তু দর্পণের দিকে যদি বস্তু x সেন্টিমিটার সরে যায়, প্রতিবিম্ব দর্পণের দিকে ততটাই সরে আসবে, বা যদি দূরে যায় ততটাই সরে যাবে। কিন্তু যদি আমরা বস্তুকে স্থির রেখে দর্পণকে যদি সরিয়ে দেই, দর্পণকে যদি বস্তুর দিকে x সেন্টিমিটার সরিয়ে দেই, তাহলে কি হবে? প্রতিবিম্ব কিন্তু বস্তুর সাপেক্ষে 2x সেন্টিমিটার সরে আসবে। তাহলে আমরা কি বলছি? বস্তুকে যদি কনস্ট্যান্ট স্থির রাখছি, যদি দর্পণকে সরাই, যতটা সরাবো প্রতিবিম্ব তার দ্বিগুণ, যে পরিমাণই সরাই না কেন প্রতিবিম্ব তার দ্বিগুণ সরে আসবে, ঠিক আছে, বস্তুর দিকে। এবার যদি বলি যে কোনো ব্যক্তি দর্পণের দিকে বা কোনো বস্তু ইউ গতিবেগে দর্পণের দিকে যাচ্ছে, তাহলে প্রতিবিম্বও কিন্তু, WC আসা কোশ্চেন এটা, প্রতিবিম্বও কিন্তু দর্পণের দিকে ইউ গতিবেগে আসবে। কিন্তু যদি বলি বস্তুর সাপেক্ষে তার গতিবেগ কি হবে, মানে আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, তখন কিন্তু 2u হবে। তাহলে বস্তু যদি দর্পণের দিকে ইউ গতিবেগে যায়, প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে 2u গতিবেগে আসবে, কিন্তু দর্পণের সাপেক্ষে ইউ গতিবেগেই দর্পণের দিকে আসবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট এখান থেকে। এবার আমরা দেখাবো যে দর্পণ ক্যালকুলেশন করে আমরা দেখাবো যে কি করে দর্পণ যদি বস্তুর দিকে x সরে যায়, তাহলে প্রতিবিম্ব কিন্তু 2x সরে যাচ্ছে। দেখো, আগে আমরা এখানে দেখছি যে বস্তু এখানে d ছিল দূরত্ব, বস্তুর দূরত্ব দর্পণ থেকে d, প্রতিবিম্ব d, তাহলে মোট কত হলো? 2d। এখান থেকে পেলাম বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? 2d হলো। কিন্তু যদি দর্পণ বস্তুর দিকে কি হচ্ছে, x সরে যাচ্ছে, তাহলে এখন দূরত্ব কত হচ্ছে? d মাইনাস এক্স। এরও কত হচ্ছে? d মাইনাস এক্স। তাহলে এখন মোট দূরত্ব কত হচ্ছে? 2d মাইনাস এক্স। তাহলে দেখো, অতএব আগে যা ছিল এখন কত হলো, এটাকে আমি বিয়োগ করব। 2d মাইনাস এক্স, এটাকে যদি আমি করি ক্যালকুলেশন, দেখো d এখান থেকে 2d কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2x। তাহলে আমরা বোঝাতে পারলাম যদি দর্পণ বস্তুর দিকে x সরে যায় বা x সেমি সরে যায়, তাহলে প্রতিবিম্ব কি হবে? দ্বিগুণ সরে আসবে, 2x সরে আসবে। এইভাবে আমরা বিভিন্নভাবে নিউমেরিক্যাল দিতে পারে ক্যালকুলেট, কিন্তু তোমাদের সিস্টেম এরকম। আর যদি বস্তু যদি x সরে আসে, তাহলে প্রতিবিম্ব দর্পণের দিকে x সরে যাবে। বলা আছে যে দুটি সমান্তরাল দর্পণের মধ্যে কোনো বস্তু আমরা রেখেছি, তাহলে কি বলবো? দুটি সমান্তরাল দর্পণের মাঝে বস্তু রেখেছি, এর অসংখ্য ইনফিনিটিভ প্রতিবিম্ব তৈরি হবে, এবং একটা সময় কি হবে, মানে প্রচুর প্রতিবিম্ব তৈরি হওয়ার পর আস্তে আস্তে ক্ষীণ হবে, মানে আলো অস্পষ্ট, প্রতিবিম্ব অস্পষ্ট হবে, কিন্তু অসংখ্য প্রতিবিম্ব, কাউন্টেবল নয়। তাহলে এখানে এগুলো কি থাকে? প্যারালাল দর্পণের নিয়ম। কারণ হচ্ছে এখানে দেখো, আমরা যদি 360 ডিগ্রি দিয়ে প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়ের যে সমীকরণ আমাদের রয়েছে 360/θ, তো দুটো প্যারালাল দর্পণের মধ্যে তো অ্যাঙ্গেল বা কোণ 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, তাহলে 360 0 দিয়ে, ডিগ্রিকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? ইনফিনিটিভ হয়, নির্ণয় করা যায় না, তাহলে ইনফিনিটিভ রয়েছে, প্রতিবিম্বের সংখ্যা ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখব প্রতিফলনের যে নিয়ম রয়েছে, এখানে আমরা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশনগুলো কি? প্রতিফলনকে কাজে লাগিয়ে
দেখো মানে সরল পেরিস্কোপ আমরা তৈরি করছি। কি হয়, ভিড়ের মধ্যে যদি তোমরা যেমন গড়ের মাঠের খেলা আমরা দেখি, বা কোথাও কোনো পরীক্ষা থেকে যদি বাইরের সৈন্যদের দেখার জন্য কি করা হয়, এই পেরিস্কোপ ব্যবহার করা হয়। তাহলে কি হচ্ছে যে এই মুখটা ভিড়কে টপকে মাঠের দিকে থাকবে এবং ভিড়ের বাইরে থেকে এখান থেকে আমরা দেখতে পাবো। তাহলে কি হচ্ছে, আলোক রশ্মি আসছে, এখানে দুটি সমান্তরাল দর্পণ বসানো হবে। এই দর্পণের সঙ্গে সমান্তরাল ভাবে রয়েছে। এরা কি হচ্ছে, আলোক রশ্মি এসে এখান থেকে প্রতিফলিত হচ্ছে, আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এবং দর্পণগুলি 45 ডিগ্রি কোণ করে বসানো আছে। তাহলে কি বললাম, আলোর প্রতিফলনকে কাজে লাগানো হচ্ছে। দুটি দর্পণ সমান্তরাল ভাবে বসানো হয়েছে, দর্পণগুলি বক্সের সঙ্গে 45 ডিগ্রি কোণে বসানো হয়েছে, এবং যে প্রতিবিম্ব হচ্ছে সেই প্রতিবিম্বটা কি হচ্ছে, সোজা, কিন্তু উল্টানো দেখবো না, সোজাই দেখতে পাবো আমরা। সোজা হবে এবং সমান হবে, বস্তুর সাইজেরও সমান হবে এবং ইরেক্ট সোজা হবে। আর এটা আমরা সরল পেরিস্কোপ বলছি, কিন্তু আরেকটা উন্নত মানের পেরিস্কোপ আছে যেটা আমরা প্রিজমে পড়বো, প্রিজম পেরিস্কোপ। প্রিজম পেরিস্কোপ কি, সেটা ডুবো জাহাজে ইউজ করা হয়। সেখানে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে সেখানে, সেটা আমরা পরবর্তীতে পড়বো, তবু বলে দিলাম এখন এটা। এছাড়াও দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো থ্রো করছে, যে বিভিন্ন অ্যাঙ্গেলে দুটো দর্পণকে যদি আমরা রাখি বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে প্রতিবিম্ব কতগুলো তৈরি হবে। তাহলে আমাদের সেই কাউন্ট করার সূত্র হচ্ছে n = 360/θ - 1। এখানে কি হচ্ছে, দেখো যে অ্যাঙ্গেলে রাখো না কেন আমরা ভাগ করে 1 মাইনাস করলে পাবো। এবার দুটি দর্পণের মধ্যে বস্তু সিমেট্রিক্যালি অ্যাসিমেট্রিক্যালি মানে নিয়মিত এবং অনিয়মিত ভাবে রাখা যায়। তাহলে এই জায়গায় আমাদের একটু সমস্যা তৈরি হবে, যে কোথায় যদি জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু আমরা এটা মানে 360/θ যদি জোড় হয়, জোড় বলতে ধরো যদি 90 দিয়ে ভাগ করো, 90 দিয়ে ভাগ করলে 4 হবে, যেমন 360, এটা জোড় হলো। এই ভাগ করলে মানে থিটার মানকে দিয়ে যদি ভাগ করার পর জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, এই নিয়ম অনুযায়ী হবে 360/θ - 1। এই নিয়মেই হবে, সে নিয়মিত থাকবে বা অনিয়মিত থাকবে, এই নিয়মেই আমরা সংখ্যাটা বের করতে পারবো। কিন্তু যদি বেজোড় হয়, যেমন ধরো 360 ডিগ্রি বাই 72, এটা দেখো 5 বিজোড় হলো। যদি বিজোড় হয় তাহলে প্রতিবিম্বের সংখ্যা কি হবে, যদি অ্যাসিমেট্রিক্যালি থাকে তাহলে কিন্তু এটাই হবে, 1 মাইনাস করা যাবে না। কি হবে, এই সমীকরণটা। যদি অনিয়মিত থাকে অ্যাসিমেট্রিক্যালি থাকে তাহলে 360/θ এই 5 হবে। কিন্তু এই জায়গায় যেহেতু বিজোড়, তাহলে কি হবে, নিয়মিতের ক্ষেত্রে কিন্তু ওই সূত্র হবে 360 72 - 1 মানে 5 বিয়োগ 1 সমান 4। এই জায়গাটায় ওই সমস্ত ক্ষেত্রে নিয়মিত অনিয়মিত যাই থাকবে না কেন ঠিক থাকবে, যদি জোড় বের হয় 360/θ মান। যদি এই জায়গাটায় বিজোড় হয় তাহলে অনিয়মিতের ক্ষেত্রে এই মানটাই হয়ে যাবে, আর নিয়মিত ক্ষেত্রে আবার 1 মাইনাস করে একটা কম হবে। এইটা শুধু আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এইভাবে এখান থেকে প্রচুর কোশ্চেন ফলো করছে এখান থেকে। এইবার দেখো আমার ডিভাইড করে ধরো পয়েন্টের সংখ্যা আসলো, তোমাকে 112.5 ডিগ্রি এরকম আসলো, ঠিক আছে। 112.5 ডিগ্রি দেখো 3 পয়েন্ট সামথিং হবে, 3.2, এটা আমার হলো। তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 3.2 আছে, তাহলে আমরা কি করব, পূর্ণ মানটা আমরা নেব। পূর্ণ মানটাই আমরা নেব দুটো ক্ষেত্রেই, সিমেট্রিক হোক
অ্যাসিমেট্রিক হোক, দুটো ক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ মানটা নেব। তাহলে তিনটে দিক আমরা এখান থেকে দেখলাম, এর মধ্যেই কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, তো আরো কিছু কোশ্চেন আমাদের পিডিএফ যে নোটস দেওয়া আছে ডিটেলসে সেখানে করা আছে, ডিটেলসে দেওয়া আছে। কোনো হয়তো দু একটা কোশ্চেন যদি ছুটেও যায় সেখানে তোমরা পেয়ে যাবে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, পিডিএফ সরাসরি পেয়ে যাবে। আরো কিছু কোশ্চেন দেখো প্রতিফলন থেকে, মানে সমতল দর্পণে যে প্রতিফলন, যেমন সিনেমার পর্দা তোমার সাদা এবং খসখসে কেন করা হয়? খসখসে মানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে। বিক্ষিপ্ত প্রতিফলন হলে হলের চারিদিক থেকে সেটা দেখা যাবে। আর যদি নিয়মিত হতো তাহলে কি চোখে লাগতো, একটা দিক থেকে দেখা যেত, চারিদিক থেকে দেখা যেত না। এই জন্য খসখসে, মানে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় তার জন্য খসখসে করা হয়। সাদা কেন করা হচ্ছে? সাদা আলো কোনো আলোকেই অ্যাবজর্পশন করে না, শোষণ করে নেয় না, প্রতিফলন ঘটায়, তাই চকচকে দেখায়। এইবার ক্যামেরার মধ্যের যে অংশ সেখানে যে কালো কেন করা হয়? কারণ লাইটটা প্রবেশ করার পরে কালো যদি না করা হতো, রিফ্লেকশন হতো, আলোর রিফ্লেকশন হতো, তাতে সমস্যা তৈরি হতো। রিফ্লেকশন যাতে না হয় তার জন্য কালো করা হয়। এবং আরো যে ঘটনা এরকম রয়েছে, তোমরা মোটামুটি যা আছে এর মধ্যেই পেয়ে যাবে। তো ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।